হ্যালো বন্ধুরা, যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে অনুপাত আর সমানুপাতের আগের দিনে থার্ড চ্যাপ্টারটা আমি করাতে করাতে আমার সাথে একটা ছোট্ট ব্লান্ডার হয়ে গেছে। তো যারা ভিডিওটা দেখেছো আগের দিনের তারা হয়তো বুঝতে পারবে যে আমি অঙ্ক করাতে করাতেই ভিডিওটা বন্ধ হয়ে যায়। তো সেটা হয়েছিল কি, যে আমি তো আমার মতো অঙ্ক করাচ্ছিলাম। তো অঙ্ক করাতে করাতে হঠাৎ আমি অঙ্ক করানোর সময় মোবাইলের দিকে তাকাই না। তো আমি নিজের মনের মতো অঙ্ক করাচ্ছিলাম, অঙ্ক শেখাচ্ছিলাম। তো অঙ্ক শেখাতে শেখাতে হঠাৎ ফোনের দিকে যখন তাকাই দেখি আমার ব্যাটারিটা শেষ হয়ে গেছে ফোনের। তো ভিডিওটাও সেই জন্য বন্ধ হয়ে গেছে। তো আমি দেখলাম আবার যদি আমাকে এই যতগুলো অঙ্ক করেছি ততগুলো অঙ্ককে যদি আবার নতুন করে লিখে তারপর যদি আবার করাতে হয়, তাহলে আবার আমাকে আবার আলাদাভাবে এতগুলো অঙ্ককে লিখতে হবে। তো আমার তো আর ডিজিটাল বোর্ড নেই বা এলইডি বোর্ড নেই যে আমি অঙ্কগুলোকে নতুন করে কপি করে লিখে দেবো। তো সেই জন্য আমি কি করেছি, যে এতটা অবধি হয়তো এই অঙ্কটা শুরু করেছিলাম, আর শুরু করাতে করাতে এতটা অবধি করানোর পরেই হঠাৎ করে ফোনের চার্জটা শেষ হয়ে যায় এবং ভিডিওটাও বন্ধ হয়ে যায়। তো আমি সেই জন্য আগের দিনের এই এতটা করানো অবস্থাতেই আমি ভিডিওটা দিয়েছি। তো কালকে আমি ভিডিওটা দেওয়ার পরই যাতে তোমাদের সুবিধা হয় সেই জন্য আজকেই আমি এই ভিডিওটা আবার আপলোড করছি, যাতে তারপর থেকে তোমাদের এই অঙ্কগুলো করতে যেন অসুবিধা না হয়। আর আমি এই অঙ্কগুলো কি, এই যে এই চারটে অঙ্ক ছিল, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে আর এইখানে একটা আছে চারটে, এই চারটে অঙ্ককে আমি অন্য একটা পাতায় লিখে নিয়ে এসেছি। এই পাতাটায় লিখে নিয়ে এসেছি, এই যে এই পাতাটায় লিখে নিয়ে এসেছি ওই চারটে অঙ্ককেই। ঠিক আছে, এই যে এই পাতাটাতে লিখে নিয়ে এসেছি। তো এইখানে আমি করিয়ে দিচ্ছি। আমিও বুঝতে পারিনি যে ভিডিওটা কখন ফোনের ক্যামেরাটা শেষ হয়ে গেছে, ফোনের চার্জটা শেষ হয়ে গেছে আর ভিডিওটা বন্ধ হয়ে গেছে। আমিও বুঝতে পারিনি, হঠাৎ করে তাকিয়ে দেখি যে ফোনের চার্জও শেষ এবং ভিডিওটাও বন্ধ হয়ে গেছে। আমি আমার মতো অঙ্ক করিয়ে গেছি, তো স্বাভাবিকভাবেই। তো সেই জন্য আমি যতটা শেষ হয়েছে সেইটা থেকে আমি আবার নতুন করে এইখানে সেই অঙ্কগুলোকেই করাচ্ছি। ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নিও। আশা করছি তোমরা অবশ্যই এটা অ্যাডজাস্ট করবে, কিছু শিখবে, তোমরা অবশ্যই নতুন কিছু শিখবে এবং অ্যাডজাস্ট করবে। যারা নতুন ভিউয়ার্স আছো তাদের জন্য বলে রাখি, আমি অঙ্ক এবং জিআইয়ের ম্যাথ এবং রিজনিংয়ের পুরো সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করব এখানে। এবং ম্যাথের সবেমাত্র 3টে পার্ট আমি দিয়েছি, আর এই পার্টটা হলে এই অনুপাত এবং সমানুপাতের 3টে পার্ট দিয়েছি। এই পার্টটা হলে অনুপাত সমানুপাত কমপ্লিট হয়ে যাবে। যারা দেখবে এই অনুপাত সমানুপাত তারা অবশ্যই যেন আগের 3টে পার্ট দেখো, তারপরেই এই পার্টটা দেখো। ঠিক আছে, আর বিশেষ কিছু বলবো না। আর যারা নতুন বন্ধুরা আছো তাদের জন্য বলে রাখি, আমি আকাশ ঘোষ নতুন এই অনুপাত এবং সমানুপাতের লাস্ট চ্যাপ্টার করছি আজকে। এটাই আজকের আমার লাস্ট চ্যাপ্টার হবে। এরপর তোমরা যে কোনো বই ফলো করো, প্র্যাকটিস করো, আশা করছি সমস্ত অঙ্ক তোমরা পারবে। আমি প্রত্যেকটা টাইপ থেকে একটি দুটি করে অঙ্ক করিয়ে দিয়েছি, এই টাইপের বাইরে আর কোনো অঙ্ক নেই, কোনো বইতেই নেই। আর আমার মনে হয় যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পিআরবির পিএসসি যারা প্রিপারেশন নিচ্ছ তারা আর.এস. আগরওয়াল স্যারের বই ফলো করো। তো আর.এস. আগরওয়াল স্যারের বই আরামসে উঠে যাবে। আর যে কোনো তোমরা বই ফলো করতে পারো, তো সেটা আরামসেই কমপ্লিট হবে। ঠিক আছে, আচ্ছা, আর বিশেষ কিছু না বলে সরাসরি অঙ্কটা শুরু করা যায়, যেটা আগের দিন শেষ করতে পারিনি, আজকে সেটা আমরা শেষ করি। চলো, কি বলছে এখানে না, যে একটি চিড়িয়াখানায় 3টি বিড়াল এমনভাবে যায়, এ বিড়াল 5টি, বি বিড়ালের 6টি ও সি বিড়ালের 7টি পদক্ষেপ নেয়, কিন্তু এ এর 6টি ধাপ, বি এর 7টি ও সি এর 8টি ধাপের সমান, তাদের গতির অনুপাত কত? তাহলে আগের দিন আমি বলেছিলাম এখান থেকে একটা খুব সুন্দর কনসেপ্ট আমরা পাই এবং এটাকে তুমি ট্রিকও বলতে পারো, একটা তোমাকে সুন্দর ট্রিকও শেখাই। ঠিক আছে, প্রথমে লিখে নেবে আগে, এই যে এ বিড়াল মানে 5A, তাই তো 5A, বি কত 6, সমান বলেছে 3টে পদক্ষেপ নেয়, সমান পদক্ষেপ, তাহলে 6B সমানই
7c 7c। আর এটা কি বলেছে যে এ বিড়ালের কতটি ধাপ নেয়, 6a 6a, তারপর 7b এবং 8c। ঠিক আছে, আমরা এটাকে করতে পারি যে 5a 6b 7c সমান সমান কে, আগের দিন আমি শিখিয়েছিলাম সমান কে, তাহলে এই তিনটের লসাগু করে এইটা দিয়ে ভাগ করতে হয়, তাই তো? এই তিনটের লসাগু যেটা বেরোবে তাকে এটা দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, এটা বাই এটা, মানে 5 বাই লসাগুটা দিয়ে কাটাকাটি হয়ে যেটা হবে সমান সমান এর মান বেরোবে, বি এর মান বেরোবে এবং সি এর মান বেরোবে। ঠিক আছে, এরকম করে তিনটে মান বের করা যায়। এরকম সেমভাবে এটারও তিনটে মান বের করতে হবে। কিন্তু আমরা সরাসরি এটাকে বের করতে পারি কে না ধরেও। ঠিক আছে, কিভাবে বের করব দেখি। তাহলে এটা আমাদের টাইম রেশিও, এটা আমাদের ডিস্টেন্স রেশিও। আমরা শুধু এখানে একটুখানি ভালো করে লিখে নিই যে এ বিড়াল, বি বিড়াল আর সি বিড়াল বলেছে, আর আমাদের টাইম রেশিও দিয়ে দিয়েছে। এই যে এটা আমাদের টাইম রেশিও, আর এটা আমাদের ডিস্টেন্স রেশিও। ঠিক আছে, আর আমাদেরকে বের করতে বলেছে কি, তাদের গতির অনুপাত কত, মানে কি বের করতে বলেছে, স্পিড রেশিও আমাদের বের করতে বলেছে, তাই তো? চলো আমরা কি করে টাইম রেশিওটাকে কিরকম করে পাবো দেখি। ঠিক আছে, এ বের করতে বলবো, যেটাকে বের করতে বলবে সেটাকে চাপা দেবো। ঠিক আছে, দেখো ভালো করে দেখাই। ঠিক আছে, আমাদেরকে কি বের করতে বলেছে, এ বের করতে বলেছে, তাই তো? তাহলে এটাকে চাপা দেবো, দিয়ে কি করবো, এই যে ওপরের যে দুটো আছে 6 আর 7, এই 6 7-এর গুণ করবো, 6 7-এ 42, 7 8-এ 56। ঠিক আছে, দেখো আমি দাঁড়াও এই হাতটা ইউজ করি তাহলে সুবিধা হবে। এই দেখো, এই যে 6 7-এ 42, ওপরটা তোমার টাইম রেশিও, সেই জন্য 6 7-এ 42 হলো টাইম। আর ডিস্টেন্স কত, 7 8-এ 56, 7 আর 8টা ডিস্টেন্সের তলারটা আমার, তাহলে 7 8-এ 56। তাহলে এ টাইম রেশিও এটা বেরোলো আর ডিস্টেন্স রেশিও এটা বেরোলো। এবার বি বের করব, বি বের করতে গেলে এই বিটাকে বন্ধ করব। এই যে 5 দেখতে পাচ্ছ তো, এই যে 5 5 7-এ 35, 5 7-এ 35 আর 6 8-এ 48, 6 8-এ 48। সেমভাবে সি বের করব, তাহলে সিটাকে বন্ধ করব, দিয়ে করবো কি 5 6-এ 30, 5 6-এ 30 টাইমে লিখবো, 6 7-এ 42 আমার ডিস্টেন্স হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার দেখি এটা কি কাটাকাটি যায়, এটা না, কোনো কিছু দিয়ে এটা কাটাকাটি যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি যায়, হ্যাঁ এটা কত দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটাকাটি যায়। তাহলে কাটাকাটিটা করি, 2 দিয়ে, 2 2-এ 4, 2 8-এ 16, 2 2-এ 4, 2 4-এ 8, 2 2-এ 4, 2 1-এ 2। ঠিক আছে, এবার বলেছে আমাদের স্পিড বের করতে হবে, স্পিড, তাই তো? এটা আমাদের স্পিড রেশিও বের করতে হবে। তাহলে স্পিড সমান সমান কি জানি আমরা, ডিস্টেন্স বাই টাইম, তাই তো? তাহলে স্পিড বের করতে বলেছে, ডিস্টেন্স 28 বাই টাইম 42। ঠিক আছে, এটা কত আছে ডিস্টেন্স, এটা কেটেছি আমরা 24 বাই 35, 24 বাই 35। এটা কত হয়েছে 21 বাই 30। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা কাটাকাটি করতে পারি, এই যে এটাকে আমরা কাটাকাটি করতে পারি। এটা কত দিয়ে কাটবে, এটা কত দিয়ে কাটবে, এটা কত দিয়ে কাটবে, এটা কাটবে 28 1-এ 28, 28 2-গুণে না 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 না, আচ্ছা হ্যাঁ এটাকে আমরা কাটি হচ্ছে 14 দিয়ে, হ্যাঁ 14 দিয়ে কাটবে, 14 দিয়ে কাটি এটাকে, 14 2-গুণে 28, 3 14 42, 24 আর 35 কাটবে, 24 আর 35 না কিচ্ছু দিয়ে কাটবে না। আর 21 আর 31 কাটবে, হ্যাঁ কত দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে, 3 7-এ 21, 3 10-এ 30। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ভালো করে লিখে নিই। তাহলে স্পিড রেশিও আমার বেরোলে কি, এ বি আর সি এর। ঠিক আছে, কি বেরোলো স্পিড রেশিও আমার, 2/3, 24/35 আর হচ্ছে 7/10।
ঠিক আছে, এটা আমার বেরিয়ে গেল, এটা স্পিড রেশিও। ঠিক আছে, কিন্তু আমাকে বলেছে তাদের গতির অনুপাত করতে হবে। তাহলে এখান থেকে আমরা অনুপাত কিভাবে করতে পারি? আমরা জানি এটার লসাগু করতে হবে, 35, 10 আর 3-এর লসাগু। ঠিক আছে, 35, 10 আর 3-এর লসাগু আমায় করতে হবে। ঠিক আছে, আচ্ছা চলো, তাহলে 35, 10 আর 3-এর যদি লসাগু করি কত বেরোবে? 35, 35, 35, 35, 2, 4, 5, 20, 4, 3, 8, 6, 5, 6, 30, হ্যাঁ 6, তাহলে 5, 2, 3 দুগুণে, হ্যাঁ 6, মানে হচ্ছে 210। 210 কি করে বের করলাম দেখো, 35, 10 আর হচ্ছে 3-এর লসাগু কত দিয়ে কাটবে? 5 দিয়ে কাটবে, 5 7 35, 5 দুগুণে 10 আর 3 গুণ করো, 3 দুগুণে 6, 5 6 30, 30 7 210, তাহলে কত হলো? 210 আমার লসাগু হলো। তাহলে এটা ইন্টু 210, সেম এটা ইন্টু 210, সেম এটা ইন্টু 210, কাটাকাটি করি তাহলে 210, ঠিক আছে, 3 দিয়ে 3 7 21 0, তাহলে এটা বেরোচ্ছে কত দেখে নিই, 7 দুগুণে 14, 140, আচ্ছা 35, 4 3-এ 6 3 6 18, 5 6 6, তাহলে হচ্ছে 14 144, আর 7 1 7, 7 দুগুণে 14, 147, তাহলে এটা হয়ে গেল তাদের ডিস্টেন্স রেশিও। এটা হচ্ছে CHSL 2019-এর কোয়েশ্চেন। ঠিক আছে, CHSL 2019-এর কোয়েশ্চেন করলে প্রিলিমসের তোমরা। ঠিক আছে, ইজি, বুঝে গেছো? ঠিক আছে, চলো পরেরটা করা যাক। এই অঙ্কটাও তোমরা দেখতে পাবে অবশ্যই অনেক পরীক্ষায়। ঠিক আছে, যখন অঙ্ক একটু ইয়েতে মানে মিডিয়াম প্রসেসে যখন অঙ্ক করায়, ঠিক আছে, তখন এই অঙ্কটা পরীক্ষার খাতায় আমরা দেখতে পাই। ঠিক আছে, চলো দেখি আমরা। বলছে একটি হীরের দাম তার ওজনের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে আমি যদি মনে করি একটি হীরের দাম এক্স, ঠিক আছে, তাহলে তার দামটা কি হবে? যদি একটি হিরে তার দাম একটি হীরের দাম তার ওজন, যদি তার মনে করি তার ওজনটা এক্স কেজি, তাহলে তার দাম কত হবে? এক্স স্কোয়ার। ভেবো না, ভয় খেও না যে আমি এক্স দিয়ে অঙ্ক করাবো। ঠিক আছে, আমি কোনো দিন পাটিগণিতে এক্স দিয়ে অঙ্ক করাবো না। ঠিক আছে, যখন এক্স দিয়ে করাবো তখন যাতে এক্স ধরেই সেই অঙ্কটা সব থেকে সহজ হবে বলেই করাবো, নয়তো এক্স ধরেও আমি অঙ্ক করাবো না। এক্স ধরে ভুলে যাও, এক্স ধরে অঙ্ক করা ভুলে যাও। ঠিক আছে, এক্স ধরে অঙ্ক করতে লাগে না পাটিগণিতে। ঠিক আছে, খুব কম 2-1টা ইয়ে আছে যেটাকে তোমার এক্স ধরে করতে হয়। ঠিক আছে, এক্স ধরে অঙ্ক করতে হবে না, চাপ নিও না, ভুলে যাও। চলো করা যাক। কি বলেছে এখানে না যে তাহলে এইটা আমরা বুঝতে পেরেছি যে কোনো যেটা যদি তার এক্স কেজি ওজন হয় তার দাম হবে এক্স স্কোয়ার। ঠিক আছে, চলো ঠিক আছে, এটা আমরা জেনে গেলাম। এবার কি বলেছে, একজন ব্যক্তি দুর্ঘটনাক্রমে হিরেটিকে 3, 5 এবং 7 অনুপাতে ভেঙে ফেলে। তাহলে কি অনুপাতে ভাঙে? 3 অনুপাতে ভাঙে, 3, 5 আর 7, এই 3টে অনুপাতে সেটাকে ভেঙে ফেলে। তাহলে টোটাল হিরেটা কত? টোটাল এটা তো এই অনুপাতে ভেঙেছে, তাহলে টোটাল হিরেটা কত? 7 আর 3 10 আর 5 15, তাহলে টোটাল হিরের ইউনিটটা কি ছিল কত? 15। 15 যদি হিরেটা হয় তাহলে হিরেটার দাম কত ছিল? 15-র স্কোয়ার নিশ্চয়ই। তাহলে 15 স্কোয়ার সমান সমান কত? 225। তাহলে 15 সমান সমান হচ্ছে 225। এই যে এখানে বলে দিয়েছে যে যা ওজন হবে তার বর্গের সমান দামটা। তাহলে হিরেটার ওজন যদি 15 ধরি আমরা, এই যে 15, 3, 5 আর 7, তাহলে 15 ইউনিট ওজন হলে তার দাম হবে 225। কিন্তু সেটা ভেঙে গেছে বলে সেটার এখন বর্তমানে দাম কত? এই যে 3 অনুপাতে ভেঙেছে, মানে 3 অনুপাত হলে তার দাম হবে কত? 3-এর স্কোয়ার প্লাস 5 মানে হচ্ছে 5-এর স্কোয়ার প্লাস 7 মানে হচ্ছে 7-এর স্কোয়ার। তাহলে 3 3-এ 9, 5 5-এ 25। আমি একটাও লাইন কিন্তু বাদ দিচ্ছি না, হ্যাঁ, খুব মানে একদম এগুলো আমি জাম করতেই পারতাম, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি আরো ভালো করে করছি। আর 7 7-এ 49, তাহলে টোটাল হলো কত? 49 মানে
50 আর 10 60, মানে হচ্ছে 58, 58, 58, 58, 58, 58, 78, 78 আর 5 63, তাই তো? 78 আর 5 হচ্ছে 63। তাহলে ঠিক আছে, 5 এটা হয়ে গেল 63। হ্যাঁ ঠিক আছে, 63, 63, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার দাম ছিল 225, হলো কত? 63। আচ্ছা, তাহলে 63, না না না, এটা তো 63 নয়, 40, 50, 60, 70, 75, 83, সরি 63 কেন, 83, দেখেছো এক্ষুনি ভুল করে দিয়েছিলাম। আচ্ছা 83, 83, 83, 83, ঠিক আছে। তাহলে দামটা সে পেয়েছিল হচ্ছে 225 পাওয়া উচিত ছিল, কিন্তু সে এখন ভেঙে যাওয়ার কারণে সে দাম পেয়েছে কত? 83। কত কম পেয়েছে সে, কত কম দাম পেয়েছে? 83 থেকে 225 যদি আমি বাদ দিই হয় কত? 3, 4, 142, 142, তাই তো? তাহলে কি বলছে দেখো, আবার একবার ভালো করে বলি, যে হিরেটার দাম একটি ব্যক্তির দুর্ঘটনাক্রমে, এই হিরেটার দাম ছিল তার ওজনের বর্গের সমানুপাতিক, এবং সে সেটাকে ভেঙে ফেলে 3:5:7 অনুপাতে। তাহলে তাহলে 3, 5 আর 7 ইউনিটে সে ভেঙে ফেলে, তাহলে টোটাল ইউনিট ছিল 15। তাহলে 15 যদি ইউনিট হয় তাহলে দাম ছিল 225, কিন্তু সে 3, 5 আর 7 অনুপাতে ভেঙেছে বলে তার দামটা কি হয়েছে? 3 অনুপাত হয়েছে বলে তার বর্গের সমান দাম হয়ে গেছে 9, 5 বলে হয়েছে 25, 7 বলে হয়েছে 49। তাহলে টোটাল দাম সে পেল 83, ঠিক আছে। তাহলে কত কম দাম পেল? 142। এরপর কি বলেছে দেখো, ফেলেন, তার 42,600 টাকা ক্ষতি হয়েছে। তাহলে এখানেও তো ক্ষতি হয়েছে, সে আগে পেত 225 টাকা, এখন সে এই হিরেটা বিক্রি করে দাম পাচ্ছে 83 টাকা, তখন সে পাচ্ছে কত কম টাকা পাচ্ছে? 142 টাকা কম পাচ্ছে। তাহলে এই 142 টাকা, আমার হিসাবে 142 টাকা কম পাচ্ছে, অঙ্কের হিসাবে 42,600 টাকা কম পাচ্ছে। তাহলে 142 সমানই 42,600। তাহলে কি বলেছে? তাহলে আসল হীরের দাম কত ছিল? আসল হীরের আমার কত ছিল? আসল হীরের দাম কত ছিল বলেছে দেখো, আসল হীরের দাম কত ছিল? দাম কত ছিল আসল হীরের দাম? আসল হীরের দাম ছিল 225, 225, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো? আমার মতে হচ্ছে 142 টাকা সে কম পাচ্ছে, কিন্তু অঙ্কের মতে বলছে 42,600 টাকা কম পাচ্ছে। তাহলে 142-এর মানই 142 মানই হচ্ছে 42,600, 142-কে 42,600 বলছে। আর এখানে বলছে তাহলে আসল হীরের দাম কত ছিল? 225। 225-এর দাম কত? এটা বের করলে হয়ে যাবে। এটা কত দিয়ে কাটে? 3 দিয়ে কাটে, 3 2 6, 4 3 12, 3 1 3, 3 দিয়ে কাটে 300। তাহলে সমান সমান কত? 5 1 3 6 7 6, তাহলে 67,500 টাকা। এটা ছিল আসল হীরের দাম। যদি বলতো ভেঙে যাওয়ার পরে কত দাম হয়েছে ইন্টু 83 করতাম এখানে, তাহলেই পেয়ে যেতাম ভেঙে যাওয়ার পরে কত দাম হয়েছে, ঠিক আছে। তাহলে 67,500 টাকা হলো আসল হীরের দাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছে? এরপরে বলছে 1 কেজি জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের অনুপাত 4:3:2। দেখো, এটা একটা খুব সুন্দর কনসেপ্ট দেবো, ঠিক আছে। দেখো বলেছে দস্তা একটি 1 কেজি জার্মান সিলভারে তামা দস্তা নিকেল, তামা দস্তা আর হচ্ছে নিকেল, ঠিক আছে। অনুপাত কত? 4, 3 আর 2, ঠিক আছে। বলেছে 54 কেজি জার্মান সিলভারের সাথে, তাহলে এটা কত আছে? 54 কেজি। 54 কেজি চেয়ে 1 কেজিতে 4 অনুপাত তামা আছে, 3 অনুপাত দস্তা আছে, আর নিকেল আছে 2 অনুপাত, ঠিক আছে। 1 কেজিতে যদি এটা থাকে, 100 কেজিতেও এই অনুপাতেই থাকবে, 1000 কেজিতেও এই অনুপাতেই থাকবে, যা করো, ঠিক আছে। এই অনুপাতটা এটাই হবে, এই অনুপাতেই থাকবে, ঠিক আছে। সে 1 কেজিতে বলে দিয়েছে এই অনুপাত, মানে 54 কেজিতে এই অনুপাতই আছে। তাহলে সে 54 কেজি জার্মান সিলভার নিয়েছে, দিয়ে এই অনুপাত মাল আছে,
এই 54 কেজি জার্মান সিলভারের সাথে কত কেজি দস্তা যোগ করতে হবে, সে দস্তাকে যোগ করতে হবে যাতে অনুপাতটা হয়ে যায় কত, 6, 5 আর 3। দেখো এবার খুব সুন্দর একটা কনসেপ্ট দেবো, কালিটা একটু চেঞ্জ করি তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এবার কি বলেছে, আগে ছিল 4, 3 আর 2 অনুপাতে, তারপর সে 10টা যোগ করেছে, এই 54 কেজি মাল ছিল এটা, দিয়ে 10টা যোগ করেছে সে, দিয়ে এখন অনুপাত হয়ে গেছে 6, 5 আর 3। তাহলে আমাকে 10টা যোগ করতে হবে, তাহলে 10টার অনুপাতটা বাড়বে, আগে 3 অনুপাত ছিল, এখন 10টার অনুপাতটা বাড়বে বা কমবে, কিন্তু তামাটা তো সমান থাকবে, কিন্তু এখানে তামাটাও বেড়েছে, তাহলে আমি তামাটাকে সমান করে নিই। কীরকম করে সমান করে, 6 আর 4 লসাগু হয় 12, তাহলে 4কে 3 দিয়ে গুণ করলে হবে 12, 6কে 2 দিয়ে গুণ করলে হয় 12। তাহলে একে 3 দিয়ে গুণ করেছি বলে একেও 3 দিয়ে গুণ করতে হবে আমায়, আর একেও 3 দিয়ে গুণ করতে হবে আমায়, একে 2 দিয়ে গুণ করেছি বলে একেও 2 দিয়ে গুণ করতে হবে আমায়, আর একেও 2 দিয়ে গুণ করতে হবে আমায়। ঠিক আছে, আমরা এটা জানি। তাহলে এরপর কি বলেছে দেখি, তাহলে আরেকবার আমি ভালো করে লিখে নিই, তামা 10টা আর হচ্ছে নিকেল। ঠিক আছে, তাহলে কত হলো, 4 3 12, 3 3 9, 3 2 6, 6 2 12, 5 2 10 আর হচ্ছে 3 2 6। দেখো তাহলে এবার আমার অনুপাতটা সমান হয়ে গেছে, তাহলে আমি অ্যাড করেছি 10টা, তার মানে তামা আর নিকেলের অনুপাতটা চেঞ্জ হওয়া উচিত নয়, তাহলে তামা আর নিকেলের অনুপাত দেখো সমান হয়ে গেল, আর 10টা আমি অ্যাড করেছি তাই 10টাটা চেঞ্জ হয়েছে। তাহলে এইবার দেখো এবার কি বলেছে, এবার বলেছে 9 থেকে 10 হয়েছে, তাহলে 1 অনুপাত বেড়েছে। ঠিক আছে, টোটাল আমার কত অনুপাত আছে, এইটাকে নিয়ে আর কাজ করব না, কিন্তু যেই এটাকে আমি সমান করে নিলাম, এটা এখন ভ্যালু আমার 0, এটাকে নিয়ে এবার আমি কাজ করব, যা করার এখান থেকে করতে হবে। তাহলে 12 আর 9 11, 11 আর 6 হচ্ছে 17, তাহলে এই 17 ইউনিট সমানই বলেছে 54 কেজি। ঠিক আছে, 17 ইউনিট, তাই তো, 12 আর 6 হচ্ছে 12 আর 6 18, এই 17 নয়, সরি 27, এই 27 সমানই বলেছে 54। ঠিক আছে, 27 সমানই বলেছে 54, তাহলে 1 ইউনিট সমান সমান কত, 54, তাহলে 1 ইউনিট সমান সমান কত, 27/54, তাহলে 27/54 করলে আমার 1 ইউনিটের মান পাবো, তাহলে 7 2 14, 2 2 4 2, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 2, 1 ইউনিট সমান হচ্ছে 2, তাহলে এখানে বেড়েছে কত, বেড়েছে কয় ইউনিট, 9 থেকে 10 হয়েছে, মানে 1 ইউনিট বেড়েছে, তাহলে 1 ইউনিট সমানই বলেছে 2 কেজি, তাহলে 2 কেজি সমানই 1 ইউনিট, তাহলে 1 ইউনিট বেড়েছে মানে আমার 2 কেজি মাল বেড়েছে, তাহলে আমাকে কত কেজি মিশিয়েছি আমি, 2 কেজি 10টা মিশিয়েছি, 2 কেজি 10টা মিশিয়েছি। ঠিক আছে, দেখো এটা আমি অনুপাত ধরে করলাম। এবার যদি আমি এটাকে ধরে করতাম, কেজি ধরে, ঠিক আছে, আমি এখানে 10টা লিখলাম, এখানে তামা লিখলাম, আর এখানে নিকেল লিখলাম। ঠিক আছে, তামা কত আছে 12, 10টা 9, নিকেল 6, তামা 12, 10টা 10, নিকেল 6। এবার দেখো 1 ইউনিটের মান কত বেরিয়েছে 2, এটা বুঝতে পেরেছো তো 1 ইউনিটের মান কেন 2 বেরোলো, এই যে এখানে বলেছে 12, 9 আর 7, 27 ইউনিটের মানই 54, তাহলে 1 ইউনিটের মান কত, 54/27 সমান 2 ইউনিট, তাহলে 12 2 এটা ছিল আমার 24 কেজি। ঠিক আছে, এটা ছিল আমার 18 কেজি, আর এটা ছিল আমার 12 কেজি। দেখো 24, 18 আর 12 যোগ করে দেখো হয় নাকি 54, 24, 18 আর 12 যোগ করে 54 হলো। তাহলে এরপরে আমার এটা ছিল 12 2 24 কেজি, এটা 10 2 20 কেজি, এটা 6 2 12 কেজি। ঠিক আছে, 6 2 12 কেজি হলো। তাহলে এটা ছিল 24, 18 আর 12 কেজি, এটা হয়ে গেল 24, 20 আর 12 কেজি। তাহলে এই দুটো যোগ করে
এই যে এইগুলো যোগ করে 54 কেজি হচ্ছে। এবার আমাকে বলেছে কত কেজি 10টা যোগ করেছি যাতে আমার রেশিওটা এটা হয়েছে। তাহলে 24, 20 আর 12 কেজি হয়ে গেল। তাহলে 18 কেজি ছিল, 20 কেজি হলো, এটা কেজি বাড়লো? 2 কেজি। তাহলে সমান সমান আমরা পেলাম না যে 2 কেজি অ্যাড করেছিল 10টা। তুমি এবার দেখো এই 24, 20 আর 12, এই যে 24, 20 আর 12কে যদি তুমি কাটাকাটি করো, ঠিক আছে, 4 দিয়ে কাটবে নিশ্চয়ই, 4 6 24, 4 5 20, 4 3 12। দেখো 6 5 আর 3, এটা আমি তোমার শেখাচ্ছি আর কি, যে হ্যাঁ আমার অঙ্কটা কিভাবে ঠিক হয়েছে বোঝাচ্ছি। দেখো 6 5 আর 3, তোমার অঙ্কটা কিভাবে ঠিক হবে দেখো, এই যে 6 5 আর 3, ঠিক আছে, এই যে 6 5 আর 3 এখানে আছে, 6 5 আর 3, তাহলে এই যে 24 কেজি, 20 কেজি আর 12 কেজি যুক্ত করে হয়েছে 6 5 3, 6 5 আর 3, ঠিক আছে, এই যে, ঠিক আছে, এটা আমি জাস্ট বোঝালাম যে হ্যাঁ এটা হয়। এই যে 24 কেজি, 20 কেজি আর 12 কেজিকে যদি আমি করি 6 5 আর 3 ইউনিট হয়, এই যে 6 5 আর 3, তাহলে 2 কেজি আমার হয়ে গেল এটা, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কি বলছে দেখো, এই অঙ্কটা আরো ভালো করে বুঝবে, আমি ওই জন্যই আরো এটা একটা রেখেছি। আমি ভেবেছিলাম এটা একটু শক্ত করিয়ে ফেলেছি বলে হয়তো তোমরা যদি অসুবিধা হয়, সেই জন্য একটা সহজ রেখেছি, ঠিক আছে। এটা আগে রাখলে হয়তো আরো ভালো হতো, ঠিক আছে। এটা দেখো আরো বুঝতে পারবে ভালো করে। বলছে 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। তাহলে দুধ মানে হচ্ছে মিল্ক, ওয়াটার, আগে দুধ বলেছে কিন্তু, তারপর ওয়াটার মানে হচ্ছে জল, অনুপাত কত? 3:2। দুভাবে এটা করাবো, এই যেমন এখানেও দুভাবে করেছি, এখানেও দুভাবেই করাবো। দুধ ও জল, ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত হবে 9 আর 11, ঠিক আছে। দেখো এবার ভালো করে আবার পড়বো আমরা। এখানে কি বলেছে? ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে, ঠিক আছে। তাহলে জল আমি মেশাবো, তার মানে জলটা বাড়বে কমবে, ওয়াটার, মিল্ক তো একই থাকবে। তাহলে মিল্ক এখানে 9 আছে, আমি দুটো অনুপাতকে সমান করার জন্য এখানে 3 দিয়ে গুণ করতেই পারি, এখানে 3 দিয়ে গুণ করেছি বলে এখানেও 3 দিয়ে গুণ করব। তাহলে এখন অনুপাতটা কত হলো? মিল্ক ওয়াটার অনুপাত হয়ে গেল আমার 3 3 9, 3 2 6, আর এটা 9 আর এটা 11। এই যে এইটা থেকে আমরা এখানে এলাম, এটার এখন মান কিন্তু কেটে 0 হয়ে গেল, এটার আর কোনো কাজ নেই। এবার আমাকে যা করতে হবে এটা নিয়ে করতে হবে, ঠিক আছে। এবার দেখো, এবার বলেছে প্রথমে 9 আর 6 ছিল, এখন 9 আর 11 হয়ে গেছে জল মিশিয়ে। তাহলে যখন 9 আর 6 ছিল তখন কত ইউনিট ছিল? 9 আর 6 15 ইউনিট। তাহলে 15 ইউনিট সমানই হচ্ছে কত কেজি? 45 কেজি। তাহলে 1 ইউনিট সমান কত কেজি? 1 ইউনিট সমান 3 কেজি। তাহলে 1 ইউনিট সমান যদি 3 কেজি হয়, 6 থেকে বেড়েছে কত ইউনিট? 6 থেকে বেড়েছে কত ইউনিট? 5 ইউনিট। তাহলে 5 ইউনিট 5 ইন্টু 3 কেজি সমান 15 কেজি সে জল মিশিয়েছিল, ঠিক আছে। 15 লিটার, সরি কেজি নয়, সরি কেজি নয়, লিটার। আমিও কম্পিউটার নয়, ভুল হয়, ঠিক আছে, একটু ইয়ে করে নিও, আমি তো কম্পিউটার নয় যে না ভুল হবে না। লিটার, সরি লিটার, ঠিক আছে। এটাকে সেমভাবে আমি যদি করি, এই যে 9 আর 6 সমানই 15 কেজি, এই যে মিল্ক বলেছে আর ওয়াটার বলেছে, 9 আর 6 অনুপাত, তাই তো, আর এখানে 9 আর 11 অনুপাত। তাহলে আমি যদি এটাকে ইয়েতে প্রকাশ করি, এখানে বলেছি 15 ইউনিট সমানই হচ্ছে 45, তাহলে 1 ইউনিট সমান কত? 3 লিটার। তাহলে 1 ইউনিট সমান 3 লিটার, মানে 9 ইউনিট সমান কত? ইন্টু 9 ইউনিট সমান 3 দিয়ে গুণ করতে হবে, 1 ইউনিট সমান 3 লিটার, তাহলে 9 ইউনিট সমান 3 9 27 লিটার, 6 ইউনিট সমান 3 6 18 লিটার। দেখো 27 আর 18 যোগ করে 45 হয়, তাহলে 45 লিটার মাল আমি এখানে পেয়ে গেলাম। তাহলে এখানেও তো সেম জিনিসই আমার থাকা উচিত, তাহলে এই জন্য এখানেও 27 লিটারই আমার মিল্ক আছে, কিন্তু হয়েছে এখন কত? 11 লিটার। তাহলে 3 11 33 লিটার, ঠিক আছে। ক লিটার যুক্ত হয়েছে এখানে? ক লিটার যুক্ত হয়েছে দেখো, 18 থেকে 33 বিয়োগ করলে কত হয়? 15 হয় না?
15 লিটার। তাহলে কত কেজি আমি জল যোগ করেছি? 18 থেকে 33 হওয়ার জন্য আমি ওয়াটার, তাহলে 15 লিটার ওয়াটার অ্যাড হয়েছে, 15 লিটার ওয়াটার অ্যাড হয়েছে। ঠিক আছে, এই জন্যে আমি এই অঙ্কটা আরও রেখেছি এখানে। ঠিক আছে, চলো নেক্সট করা যাক। কি বলছে না, এ বি ও সি এর আয়ের অনুপাত 3, 7 এবং 4 এবং তাদের ব্যয়ের অনুপাত 4, 3 এবং 5। এ যদি 2400 টাকা আয়ের মধ্যে 300 টাকা সঞ্চয় করে, তাহলে বি ও সি এর সঞ্চয় কত? আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলেছে এখানে, এ বি সি এর আয়ের অনুপাত 3:7:4। তাহলে আমি লিখি যে এ বি আর সি, ছোট হয়ে গেল, সরি, একটু বড় করে লিখি, যে এ বি আর সি। ঠিক আছে, আয়ের অনুপাত কত? 3, 7 আর 4। এটা তাদের ইনকাম রেশিও, এটা তাদের ইনকাম রেশিও। তাহলে তাদের এক্সপেন্ডিচার রেশিও কি বলছে? এক্সপেন্ডিচার রেশিও হচ্ছে 4। এই যে তাদের ব্যয়ের অনুপাত 4, 3 আর 5। এবার বলছে এ যদি 2400 টাকা আয় করে, সে 3 অনুপাত আয় করে, তাহলে 3 অনুপাত সমানই 2400 টাকা। তাহলে 1 অনুপাত সমান কত? 800 টাকা নয়? তাহলে আমি 3কে 800 দিয়ে যদি গুণ করি, এই যে একটু কালিটা চেঞ্জ করে নিই, 3কে যদি 800 দিয়ে আমি গুণ করি, তাহলে এটাকেও আমাকে 800 দিয়ে গুণ করতে হবে, এটাকেও আমাকে 800 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এটা একটা হয়ে গেল। এরপর কি বলেছে, আয় হলো 2400 টাকা, মধ্যে ব্যয় হলো 300 টাকা। আয় হলো 2400 টাকা, আয় 2400 টাকা আয়, আচ্ছা খুব ভালো কথা। এবং ব্যয় হলো কত টাকা? 300 টাকা ব্যয়। না, 300 টাকা ব্যয় বলেনি, 300 টাকা কিন্তু ব্যয় বলেনি, বলেছে 300 টাকা সঞ্চয় করে। এখানে বলেছে 300 টাকা সে সঞ্চয় করে। ঠিক আছে, এখানে সে 300 টাকা সঞ্চয় করে, সঞ্চয়, এই যে সঞ্চয়, ব্যয় বলেনি, এখানে বলেছে সঞ্চয় করে 300 টাকা। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে সে 2400 টাকা ইনকাম করে, 2400। এখানে সে কত ইনকাম করলো? 7 8 5600। আর এখানে সে কত ইনকাম করলো? 4 8 3200। এবার তার সেভিংস বলেছে কত টাকা? তার সেভিংস বলেছে 300 টাকা সে সেভ করলো। তাহলে 2400 টাকা থেকে সে 300 টাকা সেভ করেছে, মানে কত টাকা সে খরচা করেছে? সে খরচা করেছে কত টাকা? 2100 টাকা। সে খরচা করেছে কত টাকা? 2100 টাকা। তাহলে এই 2100 টাকার মান, এই যে 4 অনুপাত, তাহলে এই 4 অনুপাত সমানই তো 2100 টাকা। তাহলে 1 অনুপাত সমান কত? 525 টাকা, তাই তো? তাহলে 1 অনুপাত সমান 525, মানে 4কে যদি আমি 525 দিয়ে গুণ করি, তাহলে আমি 2100 টাকা পাবো। 3কে আমি যদি 525 দিয়ে গুণ করব, এবং 5কেও আমি 525 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে এবার এটাকে আমি ভালো করে একটু লিখি, এ বি এবং সি। ঠিক আছে, এর ইনকাম রেশিও কত? ইনকাম কত? 2400 টাকা। বি এর ইনকাম কত? 5600 টাকা। সি এর ইনকাম কত? 3000, এই যে 3200 টাকা। এবার বলেছে এক্সপেন্ডিচার, মানে হচ্ছে ব্যয়। কত ব্যয়? এ এর ব্যয় কত আমরা পেলাম? 2100 টাকা। বি এর ব্যয় কত? 5 3 15 5 রইল 1, 3 2 6 7, 5 3 15, 1575 টাকা। আর সি এর ব্যয় কত? সি এর ব্যয় হচ্ছে 5
5 625 মানে হচ্ছে 2625 টাকা। তাহলে তাদের সেভিংসটা আমি পাবো, এখান থেকে এটা বাদ দিলে আমি সেভিংস পাবো তো। তাহলে এটা হয়ে গেল 300 টাকা, এটা হয়ে গেল কত 5, 7 রেখে 8 2, 5 রেখে 6 0, আর এটা হচ্ছে 4200 টাকা। আর এটা কত হবে 5, 2 রেখে 3 7, 6 রেখে 7 5, 2 রেখে 3 575 টাকা। 500 তো 6 রেখে 7 475 টাকা, সরি 475 টাকা। তাহলে এখানে বলছে বি ও সি এর সঞ্চয়, তাহলে সেভিংস বি ও সি সমান কত 4025 অ্যান্ড 475। এটা হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট যাই আমরা। কি বলছে এখানে, যে একটি দল কিছু ছেলে মেয়ে আছে, ঠিক আছে, 12 জন মেয়ে দল ত্যাগ করে, তবে ছেলেদের সাথে মেয়েদের অনুপাত 2:1। এরপর যদি 30 জন ছেলে দল ত্যাগ করে, তাহলে মেয়েদের সাথে ছেলেদের অনুপাত 3:1, 2:1 আর 3:1। আচ্ছা, তাহলে ওই ছেলে ও মেয়ের প্রাথমিক সংখ্যা কত? দেখো, এই অঙ্কটা প্রথমেই বলে দিই, এই অঙ্কটা হচ্ছে এসএসসি সিজিএল প্রিলিমসের কোয়েশ্চেন 2019-এ। একবার গুগলে সার্চ করে দেখো, ঠিক আছে। চলো করি তাহলে এটাকে। হ্যাঁ, একটু মন দিয়ে দেখবে, আশা করছি প্রথমবারই বুঝতে পারবে। আমরা সবসময় অনুপাত কি করি না, বয়েজের নিচে বয়েজ লিখি আর গার্লসের নিচে গার্লস লিখবো নিশ্চয়ই, ঠিক আছে। এখানে কি বলছে, একটি দলে কিছু ছেলে ও মেয়ে আছে, যদি 12 জন মেয়ে দল ত্যাগ করে, তবে ছেলেদের সাথে মেয়েদের অনুপাত কত 2:1, 2:1। এরপর যদি 30 জন ছেলে দল ত্যাগ করে, তাহলে মেয়েদের সাথে ছেলেদের অনুপাত কি বলেছে দেখো এইখানটা, মেয়েদের সাথে ছেলেদের অনুপাত। আমরা আগে কি লিখেছি বয়েজ গার্লস, এখানে কি ছিল ছেলেদের সাথে মেয়েদের, সেই জন্য 2:1 লিখেছি। কিন্তু এখানে মেয়ে আগে আছে, ছেলে পরে আছে, তাহলে ছেলের অনুপাতটা কত হবে 1 হবে, আর মেয়ের অনুপাতটা কত হবে 3 হবে। ঠিক আছে, তাহলে বয়েজের নিচে বয়েজ লিখলাম, গার্লসের নিচে গার্লস লিখলাম। প্রথম আমার কমপ্লিট করলাম। তাহলে ছেলেদের সাথে মেয়েদের অনুপাত 2:1 ছিল, তারপর 30 জন চলে গেছে, 12 জন এই যে মেয়ে গেছে ওটা পরে ধরছি আমি, ওটা আমার এখন নয়, আগে আমি এটা করব। চলে যাওয়ার পরের অনুপাত এটা, তারপর 30 জন ছেলে চলে গেছে, দিয়ে অনুপাতটা হয়েছে এইটা। তাহলে ছেলে গেছে 30 জন ছেলে গেছে, এই যে এখানে বলেছে না, এই যে 30 জন ছেলে গেছে। তাহলে 30 জন ছেলে গেছে মানে 30 জন ছেলে গেছে মানে মেয়ে তো আমার চেঞ্জ হয়নি। 30 জন ছেলে গেছে মানে মেয়ে কি আমার চেঞ্জ হয়েছে? মেয়ে তো চেঞ্জ হয়নি। তাহলে এই যে 30 জন ছেলে যাওয়ার জন্য আমার অনুপাতটা চেঞ্জ হবে অবশ্যই, কিন্তু মেয়েদের অনুপাতটা তো চেঞ্জ হবে না। তাহলে আমি মেয়েদের অনুপাত থেকে সমান করতে গেলে একে 3 দিয়ে গুণ করলে সমান হয়ে যাবে। তাহলে আমি একে তো করতে পারবো না, একেও করতে হবে, তাহলে একেও আমি গুণ করলাম। তাহলে আবার নতুন করে লিখি, বয়েজ এবং গার্লস অনুপাতটা কত দাঁড়ালো 3 2 6, 3 1 3, 1 আর 3। এই যে এটার কিন্তু আর কোনো কাজ হবে না, এটার মান এখন কেটে 0 বসে গেল। ঠিক আছে, এটা আর কিচ্ছু কাজ হবে না। এবারে এটাকে নিয়ে আমি কাজ করব। তাহলে এখানে কি বলেছে, গার্লস এবার সমান হয়ে গেল, বাড়লো কি ছেলে, ছেলে বাড়া কমা হলো। তাহলে কি বলেছে এখানে 30 জন ছেলে দল ত্যাগ করে, তাহলে 6 ছিল, 6 অনুপাত ছিল, হয়েছে 1 অনুপাত, কমেছে কত অনুপাত 5 অনুপাত, মানে 5 ইউনিট কমেছে। 6 থেকে 1 হয়েছে মানে 5 ইউনিট কমেছে। 5 ইউনিট কমেছে মানে 30 জন কমেছে, 30 জন ছেলে পালিয়ে গেছে। তাহলে 1 ইউনিট সমান কত 6 জন। তাহলে 1 ইউনিট সমান যদি 6 জন হয়, তাহলে 6 ইউনিট ছিল,
ছিল কয় ইউনিট? 6 ইউনিট। তাহলে 6 ইউনিট সমান কত? 6 ইন্টু 6। এবং 3 ইউনিট সমান কত? 3 ইন্টু 6। তাহলে বয়েজ ও গার্লস কত হলো? 6 6 36, 3 6 18। এক্ষুনি সবাই এখানে অপশন দেখবে যে 36 আর 18, 36 আর 18। যাই হোক, এখানে অপশন নেই। এই অপশনটা আমি কিন্তু তৈরি করিনি, অপশনটা কোয়েশ্চেনেই ছিল। আমি অন্যগুলো অপশন দিই না, কারণ হচ্ছে তুমি অঙ্কটা আগে করতে শেখো। যখন অপশন দেবো তখন অপশন দেখে করবে। এখন অঙ্কটা আগে শেখাচ্ছি বলে অপশন আমি দিই না। এরপর যখন প্র্যাকটিস সেট আনবো কমপ্লিট করার পর, তখন আমি অপশন নিয়ে আসবো। ঠিক আছে? আচ্ছা, 36:18 যদি ওই অপশনে থাকতো সঙ্গে সঙ্গে 18 করে দিতে। কিন্তু এখানে বলে যে তাহলে ওই দলে ছেলে ও মেয়েদের প্রাথমিক সংখ্যার অনুপাত চেয়েছে। প্রাথমিক মানে এইটা, তাহলে এই অনুপাতটা চেয়েছে মানে আমি সঙ্গে সঙ্গে 36:18 করে দিতাম। কিন্তু না, আমাদের মাথায় রেখে দিতে হবে যে এখানে বলেছে 12 জন মেয়ে দল ত্যাগ করে। এই যে আমার এটা ছিল হচ্ছে 12 জন মেয়ে দল ত্যাগ করার পরে এই ইউনিটটা পেয়েছিলাম আমরা, 12 জন মেয়ে দল ত্যাগ করার পরে। কিন্তু আমার 12 জন মেয়ে তো দল ত্যাগ করেছিল এই ইউনিটটা পাওয়ার আগে। তাহলে বলেছে প্রথমে এখানে এই যে প্রাথমিক মানে প্রথমে কতজন ছেলে মেয়ের অনুপাত ছিল। তাহলে 12 জন মেয়ে দল ত্যাগ করেছিল, সেই জন্য আমাকে এখানে 12 যোগ করতে হবে। তাহলে হলো কত? 36 জন বয়েজ আর হচ্ছে 18 আর 12 মানে হচ্ছে 30 জন গার্লস। দেখো আছে উত্তরটা কোথাও? 36 জন বয়েজ আর 30 জন গার্লস। এই দেখো, তাহলে উত্তরটা হবে কত? সি। বুঝতে পেরেছ? আমি এখানে প্রথমে করলাম কি, যে 2:1 অনুপাতে ছেলে ছিল, ছেলে এবং মেয়ে। আর 30 জন চলে যাওয়ার পর 1:3 হলো। তাহলে আমার বয়েস চলে গেছিল, গার্লস যায়নি। সেই জন্য গার্লসটাকে সমান করে করলাম 6 জন বয়েস এবং 3 ইউনিট গার্লস। তাহলে 6 থেকে 5 ইউনিট হয়েছে মানে 5 কমেছে, 6 থেকে 1 হয়েছে মানে 5 কমেছে, 5 ইউনিটই বলেছে 30 জন, 1 ইউনিট সমান 6 জন। তাহলে ছেলে ছিল 36 জন, গার্লস ছিল 18 জন। কিন্তু এটা হচ্ছে 12 জন চলে যাওয়ার পর। তাহলে 12 জন চলে যাওয়ার আগে কতজন বয়েজ আর গার্লস ছিল? 36 জন বয়েজ ছিল আর 30 জন গার্লস ছিল। ঠিক আছে, এটা হলো। আচ্ছা চলো, এবার আমরা করব কি, এই হয়ে গেল অনুপাত সমানুপাতের অঙ্ক। আরেকটা প্যাটার্নে অনুপাত সমানুপাত আসে। ঠিক আছে, প্যাটার্ন মানে কি, ওটা হচ্ছে আর কিছু কোয়েশ্চেন আছে যেগুলোতে আসে, সেই কোয়েশ্চেনগুলো এবার আমরা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। হ্যাঁ, এই যে বলে মধ্য সমানুপাতিক বের করো। মধ্য সমানুপাতিক জিনিসটা কি আমরা জানি আজকে। চলো, কি বলছে না, মধ্য সমানুপাতিক 3 ও 27 মধ্য সমানুপাতিক বের করো। 3 ও 27 মধ্য সমানুপাতিক বের করো। ঠিক আছে, চলো কি বলছে এই জিনিসটা কি না, মধ্য সমানুপাতিক মানে কি, মিডিলেরটা এক্স হবে। দেখো 3:x, এটা হচ্ছে সমান, এটার মানে হচ্ছে সমান x:27, তাই তো? তাহলে এটাকে যদি আমি সমানটাকে যদি করি, তাহলে 3/x সমানই x/27। তাহলে আমরা তো জানি এই কোনাকুনি আগে গুণ করতে হয়। তাহলে x² সমান 27 × 3। তাহলে x², তাহলে x হলে কি করতে হয়, এটা যদি x হয় তাহলে x সমান সমান √27 × 3। 27কে আমরা কিভাবে ভাঙতে পারি, 3 × 9 = 27। তাহলে √3 × 9 × 3, আর 9কে আবার আমরা ভাঙতে পারি, তাহলে √3 × 3 × 3 এই 3টা। তাহলে আমরা তো জানি যে রুট থেকে যখন বের করতে হয় তখন দুটো করে থাকলে একটা করে বেরোয়। তাহলে এখানে এই দুটো 3-এর জন্য একটা 3 বেরোলো এবং এই দুটো 3-এর জন্য একটা 3 বেরোলো × 3। তাহলে সমান সমান 3 3 9। তাহলে এই 3 আর 27 মধ্য সমানুপাতিক হলো কত না 9। কি করে হলো দেখো, এবার হলো 9
এটা হয়ে গেল আমার মধ্য সমানুপাতিক, অ্যান্সার পেয়ে গেছি আমি। এবার দেখো এক্স এর জায়গায় 9 বসাই, এক্স সমান সমান বেরোলো কত 9, তাহলে এক্স এর জায়গায় আমি 9 বসাই, 3:9 আর হচ্ছে 9:27। এবার দেখো 3/9, এইটাতে আমি ভালো করে তোমাকে সমস্তটা করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এর পরেরগুলো এইটা আর করবো না, অন্যগুলো করব, ঠিক আছে? 9/27, এটা যদি আমি এবার কাটাকাটি করি 3 আর 9 3 1-কে 3, 3 3-এ 9, 9 দিয়ে দেখো 9 1-কে 9, 3 9 27 হলো। এই দুটো মান সমান, তাহলে এইভাবে আমরা পেলাম এত কিছু করে। এটা যখনই মধ্য সমানুপাতিক বলবো, ঠিক আছে, এটা হয়ে গেল এটা, ঠিক আছে, এইভাবেই সবাই করায়। এবার আমি বলি, যখনই মধ্য সমানুপাতিক বলবো, যখনই যেখানেও লেখা থাকবে দুটো সংখ্যা দেবে এবং মধ্য সমানুপাতিক বের করতে বলবে, তখন কিচ্ছু করব না, √27 × 3, এই যেটা আছে 27 × 3, এইটা করলে আমার অ্যান্সার চলে আসবে। কি না, √27 × 3, মধ্য সমানুপাতিক মানে সংখ্যা দুটি গুণ করে বর্গমূল। মধ্য সমানুপাতিক মানে কি, সংখ্যা দুটি, যে সংখ্যা দুটি থাকবে সেই সংখ্যা দুটিকে গুণ করে বর্গমূল করতে হবে। তাহলে এই 27 মানে 3 9 27, এখান থেকে আমরা কি পাই, 3 আর 9 পাই। তাহলে 9 থেকে আমরা কি পাই, 3 আর 3 পাই। তাহলে 4টে 3, 4টে 3 থেকে কটা বেরোবে, 2টো 3 বেরোবে। তাহলে 2টো 3 বেরোনো মানে √ওভার উঠে গেল, তাহলে 3 × 3 = 9, এই যে হয়ে গেল অ্যান্সার। পরীক্ষার খাতায় আমরা এটা করব, এটা নয়, পরীক্ষার খাতায় আমরা এটা করব, ঠিক আছে? এটা জাস্ট তোমাদের কনসেপ্ট দিলাম। এবার কি বলেছে, তৃতীয় সমানুপাতিক, এই যে তৃতীয় সমানুপাতিক বের করতে বলেছে। তৃতীয় সমানুপাতিক কি করে বের করব, চলো করি। আচ্ছা, তৃতীয় সমানুপাতিক বের করতে বলে কি করবে, দেখো এই যে 27:18 সমান সমান 18:x, এটা হয়ে গেল তৃতীয় সমানুপাতিক, ঠিক আছে? তাহলে এটাকেও যদি আমরা করি 27/18 সমানই 18/x, কাটাকাটি যাবে, হ্যাঁ, 3 9 27, 9 2 × 18, তাহলে গুণ করি 3x, এখান থেকে আসছে আমার 3x সমান সমান 18 2 × 36, তাহলে x সমান সমান 3 1-কে 3, 3 2 × 6, তাহলে x সমান সমান 12। এটা আমরা বললাম তৃতীয় সমানুপাতিক। এইরকম ভাবে এটা করবে, এই যে আমি যেরকম দেখিয়েছি, এই যে এইটাকে এরকম ভাবে তোমরা ঘরেতে প্র্যাকটিস করবে। এই x এর জায়গায় 12 বসাবে, দিয়ে এরকম ভাবে করবে, দেখবে সেম আসবে, ঠিক আছে? সেম মানে এদিকটা সমান সমান এদিকটাই হবে, তাহলে 12 হয়ে গেল আমার তৃতীয় সমানুপাতিক। তাহলে এরকম বললে আমরা কি করব, এরকম বললে আমরা কি করব না, যে সংখ্যাটা এই তৃতীয় সমানুপাতিক মানে যে সংখ্যাটা এই দ্বিতীয়তে থাকবে, এই যে সেকেন্ডে দ্বিতীয় সংখ্যা থাকবে, সেটাকে স্কোয়ার করব। দ্বিতীয় সংখ্যাটা স্কোয়ার মানে গুণিতক, দ্বিতীয় সংখ্যাটা স্কোয়ার করে প্রথম সংখ্যাটা দিয়ে ভাগ করব, ঠিক আছে? তৃতীয় সমানুপাতিক বললে দ্বিতীয় সংখ্যাটা স্কোয়ার করে প্রথম সংখ্যাটা দিয়ে ভাগ করব। দেখো কাটাকাটি করো, 9 দিয়ে কাটে 3 9 27, 9 2 × 18, 3 দিয়ে কাটো 3 6 18, 6 2 × 12, এই যে এটা আমরা করব পরীক্ষার খাতায়। হলো, বুঝতে পেরেছ? চলো পরেরটা যাই। কি বলছে, যে চতুর্থ সমানুপাতিক বের করতে বলেছে। চতুর্থ সমানুপাতিক, চতুর্থ সমানুপাতিক যে x যদি 48 72 এবং 108 এর চতুর্থ সমানুপাতিক হয়, তাহলে x এর মান কত। এই x যদি বলে লেখা আছে না, এক্সটাকে তুমি বাদও দিয়ে দিতে পারো। তুমি ভাবো 48 72 এবং 108 এর চতুর্থ সমানুপাতিক কত হবে, ঠিক আছে? তাহলে এটা কি করবে, এটার চতুর্থ সমানুপাতিক বের করতে গেলে কিচ্ছু করতে হয় না। এই 48:72 সমান সমান 108:x।
তৃতীয় সমানুপাতিক আর চতুর্থ সমানুপাতিক অনেকটাই এক, মানে লেখাটা। তৃতীয় সমানুপাতিক আমরা লিখি 27:18 সমান সমান এই 18:x, আর তৃতীয় সমানুপাতিক 3টে সংখ্যা দিয়ে দেয়, শুধু লাস্টে এক্সটাকে বসাতে হয়, ব্যাস। তাহলে এটাও করবো আমরা 48/72 সমান সমান 108/x। ঠিক আছে, কাটাকাটি করবো। 6×8 = 48, 8×9 = 72, 3 দিয়ে কাটবো, 3 2 × 6, 3 3 9। ঠিক আছে, কাটাকাটি করে হয়ে গেছে। এবার করি 2x সমান সমান 3 8 24, 3 1 3, x সমান সমান 2 1 2, 2 6 12, 2 2 4, 162। এটা হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, এটা হয়ে গেল আমার অ্যান্সার। কিন্তু চতুর্থ সমানুপাতিক বের করতে গেলে কি করব আমরা, তোমাকে এবার একটা ট্রিক দিই। চতুর্থ সমানুপাতিক বের করতে গেলে আমরা কি করব, এই দ্বিতীয় সংখ্যাটা, এই যে এই দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যাকে গুণ করব, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যাকে গুণ করব এবং প্রথম সংখ্যা দিয়ে ভাগ করব, খালি আমার বেরিয়ে যাবে। দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা দিয়ে গুণ করব এবং প্রথম সংখ্যা দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে করি 8 দিয়ে। 6 × 8 = 48, 8 9 = 72। ঠিক আছে, 3 দিয়ে কাটি, 3 2 × 6, 3 3 9, 3 3 9, 3 2 × 6, 2 5 10, 2 4 8। তাহলে দেখো 162 হলো। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এরপর কি বলছে, 6 14 18 38 চারটি সংখ্যাকে সমানুপাতিক করতে প্রতিটি সংখ্যার সাথে কি যোগ করতে হবে। ঠিক আছে, চারটি সংখ্যাকে সমানুপাতিক করার জন্য প্রতিটি সংখ্যাকে সাথে কি যোগ করতে হবে এটা বলেছে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা তোমাদের আমি একটু শেখাই। ঠিক আছে, খুব ভালো করে মন দিয়ে একটু শিখো। বলেছে এই 6 14 18 আর 38 এই চারটে সংখ্যাকে সমানুপাতিক করতে, মানে হচ্ছে সমান সমান করতে। এই যে করছিলাম না, এই যে এখানে করলাম, এই যে এটা সমান সমান এটা, এই যে 1/3 সমান সমান 1/3, দুধারেই বেরোলো সমান, সেরকমই বলেছে এটাকে করতে হবে, সেরকমই বলেছে এটাকে করতে হবে। যে এই 6/14 সমান সমান 18/38, এইটার যেন মানটা সমান হয়। এখন কি হচ্ছে দেখি আমরা, হবে না, কেননা প্রত্যেকটা সংখ্যার সাথে কিছু একটা যোগ করতে হবে। 2 4 1 এবং 5-এর মধ্যে কিছু একটা যোগ করতে হবে। দিয়ে আমাকে করতে হবে কত, 6/14, এই মানে এই দুটোকে সমান করতে হবে, এই সমানুপাতিকটা করতে হবে। ঠিক আছে, তাহলে আমি অঙ্কের ভাষায় কি করব না, এইটা থেকে আমরা বের করব 6 + x / 14 + x সমান সমান 18 + x। চারটে কি বলেছে, চারটি সংখ্যাকেই সমানুপাতিক প্রতিটি সংখ্যার সাথে কি যোগ করতে হবে, তাহলে আমি যোগই করছি x, আর 38 + x দ্বারা। এই হলো সমীকরণ। এই সমীকরণটাকে আমরা যদি সলিউশন করি তাহলে আমাদের উত্তর বেরোবে, একদম 100% বেরোবেই। এবার তুমি আমায় বলো যে এই সমীকরণটা তুমি পরীক্ষার খাতায় মানে সমীকরণটাকে সলিউশন করবে। এইটা যদি সলিউশন করতে হয় তাহলে তোমাকে আর অন্য অঙ্ক করতে হবে না, আর চাকরিও পেতে হবে না। তাহলে কি করব আমরা, দেখো এই 6 আছে, 14 আছে, 18 আছে,
আর আছে কত 38, ঠিক আছে, 6, 14, 18 আর 38, ঠিক আছে। এবার কি করব দেখো, মন দিয়ে দেখবে, ঠিক আছে, মনোযোগ সহকারে একটু ব্রেথ একটা নিঃশ্বাস নিই না, দিয়ে ছেড়ে দাও, এবার মন দিয়ে দেখো। আচ্ছা, কালিটা চেঞ্জ করি তাহলে, দাঁড়াও কালিটা চেঞ্জ করে করি। যা বাবা, পেনটা কোথায় রাখলাম? ঠিক আছে স্যার, হ্যাঁ পেয়েছি। কি করব দেখো, 6 থেকে 14 বিয়োগ করব আমরা, 6 থেকে 14 বিয়োগ করব, কত হয় 8। 18 থেকে 38 বিয়োগ করব, কত হয় 20, ঠিক আছে। 6 থেকে 14 বিয়োগ করব, হয় কত 8। 18 থেকে 20 বিয়োগ করব, হয় কত, 18 থেকে 38 বিয়োগ করব, হয় কত 20, ঠিক আছে। তাহলে 8 আর 20 হলো, তাহলে 8 আর 20 হলো, তাই তো। আচ্ছা, এটাকে যদি আমি এবার অনুপাতে লিখব, 8:20, কাটাকাটি হবে, অবশ্যই হবে, 4 দুগুণে 8, 4 5 20, ঠিক আছে। এবার দেখো, এই 5 দিয়ে এই 6কে গুণ করব, এই প্রথমটাকে, এই 5 দিয়ে এই 6কে গুণ করব, আর এই 2 দিয়ে এর প্রথমটাকে গুণ করব, ঠিক আছে। তাহলে 5 দিয়ে করব 6কে গুণ, 5 6 30, 2 দিয়ে করব 18 গুণ, 18 দুগুণে 36, তাহলে 30 আর 36, বড় থেকে ছোটটা বিয়োগ করব, 36 থেকে 30 বিয়োগ করলে হয় কত 6। আর এখানে এই যে ছিল না 2:5, এই যে 2:5, এই যে এটা ছিল, এই 2 আর 5-এর মাঝখানে গ্যাপটা ধরবো কত 3, সেই 3কে দিয়ে এটাকে ভাগ করব, 6/3 সমান 2, তাহলে এটা হয়ে গেল আমার উত্তর, ঠিক আছে, এটা হয়ে গেল আমার উত্তর। তাহলে আমাকে 2 যোগ করতে হবে প্রত্যেকটা সংখ্যা, এই যে এ হচ্ছে অ্যান্সার, 2 যোগ করতে হবে প্রত্যেকটার সাথে, তাহলে আমি প্রত্যেকটার সাথে 2 যোগ করলে আমার এটা সমানুপাতিক হবে। কি করে দেখি, 6-এর সাথে 2 যোগ করব, 6 আর 2 8, আর 14-এর সাথে 2 যোগ করব, 14 আর 2 16, সমান সমান 18-এর সাথে 2 যোগ করলে হয় 20, আর 38-এ 2 যোগ করলে হয় 40। দেখো এটা কাটো, 8 1 8, 8 2 16 সমান সমান 20 1 20, 20 2 40, এই হয়ে গেল, এটা আমার সমান। এবার সবাই আমাকে বলবে যে এটা যদি আমাকে পরীক্ষার খাতায় করি তাহলে অনেক সময় নেবে, এর থেকে অপশন টেস্ট বেস্ট। আমিও বলছি এর থেকে অপশন টেস্ট বেস্ট, ঠিক আছে, আমিও বলছি যে এর থেকে অপশন টেস্ট অনেক বেস্ট। কিন্তু এর পরে আর একটা অঙ্ক আছে, যেই অঙ্কটা করতে তুমি অপশন টেস্টেও পারবে না। এটা অপশন টেস্ট করলে হয়ে যায়, হ্যাঁ 2, যদি আমি ধরে নিই যে 2 হবে উত্তর, তাহলে 6-এর সাথে 2 যোগ করে 8/16, 8, আর 14-এর সাথে 2 যোগ করে 16, এই জিনিসটাই আমি 2 ধরে নিয়ে করতে পারি, ঠিক আছে। আমি 2টা যদি পরের অপশানে থাকে আমি 4 ধরে নিয়ে প্রথমে করবো, তারপর 2 ধরে নিয়ে করবো, যেটাতে হলো, তাহলে আমার 2 ধরে নিয়ে অপশন টেস্ট হয়। কিন্তু সব ক্ষেত্রে অপশন টেস্ট হয় না, সব স্যাররা অপশন টেস্টই শেখায় যে এটাকে অপশন টেস্ট করেই করা উচিত। কিন্তু একটু যেই বড় স্ট্যান্ডার্ডে আমরা পরীক্ষা দেবো, তখন আর যখন যদি একটু অঙ্কটাকে ঘুরিয়ে দেয়, যদি যখন কোয়েশ্চেন টাফ হবে পরীক্ষার খাতায়, তখন আর অপশন টেস্টে কাজ হবে না। আমি পরে এই অঙ্ক আছে সেটাতে আমি দেখাবো, ঠিক আছে। আচ্ছা, আগে সেকেন্ডেরটা করি। এই প্রসেসটা কিন্তু শিখে রাখো, এই প্রসেসটা কাজে লাগবে ভবিষ্যতে। আচ্ছা, এখানে কি বলছে 9 ও 16 এবং 4 ও 9-এর মধ্য সমানুপাতিকের মধ্যে পার্থক্য কত। দেখো, আমি তোমাদের প্রত্যেকটা দেখিয়েছি আগেরগুলো, যে এরকম করে করতে হবে, এই যে মধ্য সমানুপাতিক, মানে এরকম করতে করতে 3/x x² এরকম করে, আমি কিন্তু আর করব না, ঠিক আছে। আমি আমার ট্রিকে করব। এবার ট্রিক কি বলেছিলাম, যে দুটো সংখ্যার মধ্যে গুণ করতে হবে এবং সেটা রুট করে দিলেই এটার মধ্য সমানুপাতিক পেয়ে যাব। তাহলে 9-এর মধ্যে কি আছে,
দুটো 3 আছে, 3 ইন্টু 3। 16-র মধ্যে কি আছে, দুটো 4 আছে, 4 ইন্টু 4। তাহলে দুটো 3 থেকে একটা 3 বাইরে এলো, দুটো 4 থেকে একটা 4 বাইরে এলো, তার মানে হলো কত আমার 12। 9 আর 16-র মধ্যে সমানুপাতিক হলো। এবার বলে যে 4 আর 9-এর মধ্যে সমানুপাতিক, তাহলে দুটো সংখ্যাকে গুণ করব এবং তার রুট করব। তাহলে এখান থেকে পেলাম কি, 4 থেকে মানে হচ্ছে দুটো 2কে গুণ করে হয় 4, আর দুটো 3কে গুণ করে হয় 9। তাহলে দুটো 2 থেকে একটা 2 এলো, আর দুটো 3 থেকে একটা 3 এলো, তাহলে 3 দুগুণে 6। এবার বলেছে কি, তাহলে 4 আর 9-এর মধ্য সমানুপাতিক 6, 9 আর 16-র মধ্য সমানুপাতিক 12। এবার বলেছে এর মধ্য সমানুপাতিকের মধ্যে পার্থক্য কত। এই 12 আর 6-এর মধ্যে পার্থক্য কত, 12 আর 6-এর মধ্যে পার্থক্য আমরা যদি বিয়োগ করি হয় কত, 6। এটা হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, চলো এইবার দেখো। ঠিক আছে, এই অঙ্কটাকে এবার আমি করে দাও। আমি ইচ্ছা করে ওটাকে আরো বন্ধ করলাম যে তোমরা শিখেছো নাকি দেখি। ঠিক আছে, এইবার তুমি বলো। এখানেও আমি অপশন দিয়ে রেখেছি, ওই জন্যই তোমাদের জন্য অপশনটা আমি নিয়ে এসেছি আরো। ঠিক আছে, নয়তো আমি অপশন লিখি না, অপশনটা আমি ইচ্ছা করে নিয়ে এসেছি। এবার তাহলে আমাকে উত্তরটা বলে দাও। এখানেও সেম অঙ্ক দিয়েছে, যদি প্রতিটি 21, 22, 60 এবং 64 থেকে এক্স বিয়োগ করি, ওটাই যোগ করি বলেছে, এটা এক্স বিয়োগ করি হয়, তখন সংখ্যাগুলি পরস্পর সমানুপাতিক হয়। তাহলে এক্স প্লাস 1 এবং 7x প্লাস 8-এর অনুপাত কত হবে। এবার তুমি অপশন টেস্ট করতে পারবে কোনোভাবে, কোনো সংখ্যাকে ধরে নিয়ে করতে পারবে, সারা দিন কেটে যাবে। এবার আমরা অঙ্কটা কি করে করব দেখি। চলো দেখো, কি বলেছিলাম, 21:22 সমান 60:64। ঠিক আছে, এইটা দিয়েছে, তাহলে এটা করি। 21, আমি কি বলেছি, 21 আর 22-এর মধ্যে ফারাক কত, 1। 60 আর 64-র মধ্যে ফারাক কত, 4। তাহলে 1:4। এবার কি করব, এই 4টাকে দিয়ে 21কে গুণ করব, এই যে, আর এই 1টাকে দিয়ে 60কে গুণ করব। তাহলে 4কে 21কে গুণ করলে কত হয়, 4 1-কে 4, 4 2-গুণে 8, মাইনাস, সবসময় বড় থেকে ছোটটা বিয়োগ করব। এরপর সবসময় ছোট থেকে বড় থেকে ছোটটা বিয়োগ করব। 60 1-কে 60 হলো কত, 4 আর 2 24। এরপর কি করব, এরপর এই যে 1:4 বেরিয়েছে আমাদের, 1:4, এই যে বেরিয়েছে 1:4, এর মধ্যে পার্থক্যটাকে নেব। এর মধ্যে পার্থক্য কত, 3। তাহলে সেই পার্থক্য দিয়ে এটাকে ভাগ করব, মানে হলো কত, 8। তাহলে আমার সংখ্যাটা হলো 8। ঠিক আছে, আমার সংখ্যাটা হলো 8। এই যদি প্রত্যেকটিকে এই থেকে এক্স বিয়োগ করি, মানে আমার সংখ্যাটা হলো 8। 21 থেকে যদি আমি 8 বিয়োগ করি, 22 থেকে যদি আমি 8 বিয়োগ করি, 60 থেকে যদি আমি 8 বিয়োগ করি, 64 থেকে যদি আমি 8 বিয়োগ করি, তাহলে এগুলি পরস্পর সমানুপাতিক হয়। এবার বলেছে তাহলে এক্স প্লাস 1 এবং 7x প্লাস 8-এর অনুপাত কত হবে। তাহলে এক্স সমান সমান আমার বেরিয়ে গেছে 8। তাহলে বলেছে এক্স প্লাস 1:7x প্লাস 8-এর অনুপাত কত হবে। তাহলে এক্স সমান সমান 8 প্লাস 1:7x, 7 ইন্টু 8, 7 ইন্টু 8 প্লাস 8। তাহলে 8 আর 1-এ 9, 7 8-এ 56, 56 আর 8-এ হচ্ছে 64। তাহলে 9:64। না, কি ভুল করলাম আবার, কোথায় ভুল করেছি, কিছু একটা, কোথাও কিছু একটা ভুল করেছি, কোথাও কিছু একটা ভুল করেছি, কোথাও কিছু একটা ভুল করেছি।
কোথাও কিছু একটা ভুল করেছি। ও আর দূর, আমি অপশনটাই লিখতে ভুল করেছি। না না, ঠিকই আছে, অপশনটাই এটা হবে। সরি, অপশনটা লিখতে ভুল করেছি, 9:64, কারণ এটা কাটে না। ঠিক আছে, এইটা হয়ে গেল আনসার। আমি এখানে ভুল তো কিছু করিনি। এখান থেকে 1 বিয়োগ করেছি 1, 60 থেকে 64 বিয়োগ করেছি 4, এই 4কে দিয়ে 21কে গুণ করেছি 84, এই 1কে দিয়ে 60কে গুণ করেছি 60 সমান 24। 1 আর 4-এর মধ্যে পার্থক্যটাকে নিয়েছি 3, 3 সমান সমান 8। তাহলে 8 যদি x হয়, তাহলে x সমান সমান যদি 8 হয়, 8 প্লাস 1, 8 প্লাস 1, আর এখানে 7x প্লাস 8 মানে হচ্ছে 7 ইন্টু 8 প্লাস 8, তাহলে 7-8 56, 56 আর 8 হচ্ছে 64, 9:64, এটাই হবে অ্যান্সার। আমরা একবার দেখে নিই তাও যে আমি এটা কি ভুল করেছি। দেখো, 21 থেকে আমাকে বলেছে 8 তাহলে বিয়োগ করতে হবে, ডিভাইডেড বাই 22 থেকে আমাকে 8 বিয়োগ করতে হবে, সমান সমান 60 থেকে আমাকে 8 বিয়োগ করতে হবে, আর 64 থেকে আমাকে 8 বিয়োগ করতে হবে। চলো করি। 21 থেকে 8 বিয়োগ করতে হবে মানে হচ্ছে কত হবে 13, আর 22 থেকে আমাকে 8 বিয়োগ করতে হবে মানে কত হচ্ছে 14, 60 থেকে আমাকে 8 বিয়োগ করতে হবে মানে হচ্ছে 52, 64 থেকে আমাকে 8 বিয়োগ করতে হবে মানে হচ্ছে কত 58, তাই তো। 13 আর 14 এটা নিশ্চয়ই কাটাকাটি যায় না, এটা কি কাটা যায়? 4 দিয়ে যায়, 4 13 52, 4 1-কে 4, 4 3-এ 12, 4 দিয়ে কাটো, 4 1-কে 4, 4 4-এ 16। আরে 64 থেকে যদি 8 বিয়োগ করে, আরে 56 হবে তো, তাই তো বলি 64 থেকে 8 বিয়োগ করলে 56, তাহলে 56, তাহলে 13/4, আর এই যে 4 1-কে 4, 4 4-এ 16। এটা আমি চেক করে দেখলাম যে এটা ঠিক নাই, তাহলে আমাকে 8 বিয়োগ করতে হবে, তাহলে 8 সমান সমান এটা হলে 9:64, তাহলে আমার কত হলো অ্যান্সার 9:64। ঠিক আছে, সবসময় অপশন টেস্ট কাজে লাগে না, তখন এইটাকে মাথায় রাখবে, এইটাকেই দেখতে হবে, কোনো ব্যাপার নয়, এটা বিরাট কিছু শক্ত জিনিস নয়। এটা থেকে এটা প্রথমটা দ্বিতীয়টার মধ্যে বিয়োগ করব, তৃতীয় চতুর্থর মধ্যে বিয়োগ করব, যেটা বেরোবে সেটাকে প্রথমটা দিয়ে গুণ করব, আর এটাকে থার্ডটা দিয়ে গুণ করব। এই দুটোর মধ্যে গুণ করে বড় থেকে ছোট বিয়োগ করব। সে এখানে যদি এটা হয় তাহলে এটা বড় হবে, বড় থেকে ছোট বিয়োগ করে যেটা বেরোবে সেটাকে এই অনুপাতের ডিফারেন্সটা নেব, এই ডিফারেন্সটা নিয়ে ভাগ করব, যেটা বেরোবে সেটা 8, সেই সংখ্যাটাই হলো এটা। এটাকে প্র্যাকটিস করো এবার। এরপর একটাই কাজ, সেটা হচ্ছে আমি যেগুলো করালাম, যে অঙ্কগুলো করালাম সেই অঙ্কগুলো দেখো এবং প্র্যাকটিস করো বারবার। এই যে প্রথম দিন করিয়েছি, সব কটা পার্ট আছে, ঠিক আছে, সেই পার্টগুলো দেখো। আজকে এইটা করালাম, আজকে এখান থেকে করালাম তোমাদের, এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আর এদিকে হচ্ছে 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এই 12টা অঙ্ক আমি তোমাদের আজকে করালাম। ঠিক আছে, এই 12টা অঙ্ক আজকে তোমরা দেখো। আমি এই পার্টটাকেও শেষ করলাম, কেননা আমার আগের দিন তো বললামই যে ভিডিও করতে করতে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যায় এবং ভিডিওটা কখন বন্ধ হয়ে গেছে আমি জানতেই পারিনি। তারপরে আমি দেখলাম যে আমি অঙ্ক করে ফেলেছি, তারপরেও ভিডিও শেষ হয়ে তার আগেই ভিডিও বন্ধ হয়ে গেছে। তো আবার সেই অঙ্কগুলোকে আবার এখানে লিখে, নতুন করে লিখে আজকে আবার তোমাদের জন্য, কালকে ভিডিও ছেড়েছিলাম, আজকে আবার সকালে বসে এগুলোকে করেছি, তারপর এখন আবার ভিডিও করলাম। এবার এরপরেই আমি ভিডিওটা এবার ছেড়ে দিচ্ছি। তোমরা আজকের মধ্যেই আবার ভিডিও পেয়ে গেলে, তাহলে সমস্ত অঙ্কগুলো যতগুলো করালাম মোটামুটি 9 করে হলেও 48-46টা তো অঙ্ক আমি করালামই আজকে, মোটামুটি টোটাল এই, হ্যাঁ ওরকমই, না 48টা নয়, মোটামুটি ওই 30-35টা অঙ্ক করালাম। ঠিক আছে, সমস্ত টাইপ থেকে আমি অঙ্ক করেছি, সমস্ত টাইপ, যতগুলো টাইপ হয় সব কটা টাইপ থেকে আমি অঙ্ক করালাম। ঠিক আছে,
তো অঙ্কগুলো এবার তোমরা প্র্যাকটিস করো, বারবার অঙ্কগুলো দেখো। আমি যে কনসেপ্ট দিয়েছি সেই কনসেপ্টটাকে দেখো, সেই কনসেপ্টের ওপর বেস্ট করে অঙ্কগুলোকে বারবার প্র্যাকটিস করো এই অঙ্কগুলোকে। তারপর যে কোনো বই একটা ওঠাও, যে কোনো স্যারের, RS আগরওয়াল স্যার, যে কোনো স্যারের বই আছে ওটাও, তারপর তুমি প্র্যাকটিস করো। তারপর যদি তোমার অঙ্ক আটকায় তুমি আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তারপর করব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। যদি কিছু বুঝতে না পারো বা অন্য কোনো অঙ্ক যদি আটকে যায়, সেই অঙ্কটা আরেকবার বোঝাতে বললে তুমি আমাকে কমেন্টে বলো, আমি অবশ্যই আবার পরের ভিডিওতে সেই অঙ্কটাকে আমি করিয়ে দেবো। আর আমি আগেও বলেছি, এখনও বলছি এবং ভবিষ্যতেও আমি বলবো যে আমি এই কনসেপ্ট পেয়েছি হচ্ছে টপার্স গ্রুপ শিক্ষাশ্রম থেকে, মনোরঞ্জন স্যারের কাছ থেকে আমি এই কনসেপ্ট পেয়েছি এবং এই অঙ্ক করা শিখেছি। এইভাবে অঙ্ক, এই অ্যাপ্রোচে অঙ্ক করতে হয়, ঠিক আছে? তো স্যার আমাদের শিখিয়েছেন, তাই আমি আজকে তোমাদের শেখাতে পারছি। আর টপার্স গ্রুপ শিক্ষাশ্রম থেকে আমি শিখেছি, ওখানে GK GS এর সমস্ত প্রেপারও করায়। মনোরঞ্জন স্যারও আছেন, তিনি ম্যাথ করান, GI করান, আমিও করাই, আমি এখন এখানে করাচ্ছি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবাই বুঝতে পারে। এখন ইউটিউবে ভালোর থেকে খারাপ বেশি হয়, ঠিক আছে? হাজার একটা খারাপ চ্যানেল আছে যারা দুটো শর্টসের মাধ্যমে, দুটো ট্রিকের মাধ্যমে অঙ্ক বলে দেয়, ঠিক আছে? আমি চাই না এরকমভাবে অঙ্ক করাতে বা অঙ্ক বোঝাতে। স্যারও আমাকে শেখায়নি এইভাবে ট্রিকভাবে অঙ্ক করতে। 2 লাইনে অঙ্ক শেখা যায় না। স্যারের একটা খুব ভালো কথা আছে যে 2 লাইনে অঙ্ক শেখা যায় না। আর যাই করা যাক, 2 লাইনে অঙ্ক শিখে চাকরি পাওয়া যায় না, ঠিক আছে? ওই শর্টস দেখতেই ভালো লাগে আর করতেই ভালো লাগে। এখানে আমিও এটা বলতে পারতাম যে মনে করি এখানে আমি 2 ধরে নিলাম, দিয়ে অঙ্কটা করলাম, আমার এই এত কিছু বোঝাতেই হতো না তোমায়। এই যে এতটা বুঝিয়েছি আমি, এই এতটা বোঝাতে হতো না। আমি তোমাকে এইটুকুনিতে বুঝিয়ে দিতাম যে 2 ধরে এইটাতে আমি বুঝিয়ে দিতাম তোমাকে 2 ধরে অঙ্ক করা যায়। কিন্তু আমি তোমাকে এতটা বোঝানোর কারণ হচ্ছে, যখনই তোমাকে এই অঙ্কটা এরকম দিয়ে দেবে, যখনই তোমাকে দিয়ে দেবে এই যে তোমার x+1 এবং 7x+8 বের করো, তখন ওই শর্টসের পাল্লায় পড়বে আর জীবনের মতো ভ্যাবাচাকা খেয়ে যাবে। সেই জন্য আমি চাই না যে তুমি শর্টস দেখে অঙ্ক করাও বা কেউ করাক। সেই জন্য আমি কনসেপ্ট দিই, তারপর অঙ্ক করাই, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। লাইক করলে কিছুই হবে না, আমার নিজের কনফিডেন্স পাবো যে না তোমাদের ভিডিও ভালো লাগছে, আরও আমি ভিডিও আনতে পারবো, আরও তোমাদের জন্য খাটবো, যত খাটতে হয়। তোমরা কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও বলো যে হ্যাঁ এইখানগুলো বুঝতে পারিনি বা এইখানটা আমার মনে হচ্ছে না, পারছি না। আমি নিজেকে যদি ইমপ্রুভ করে, আমি অবশ্যই নিজেকে ইমপ্রুভ করব, কারণ আমার এটা খুবই ছোট চ্যানেল, সবে শুরু করেছি। আর আমি চাই ভালো কন্টেন্ট দিতে। অনেক বড় বড় সাবস্ক্রাইবার, আর 50,000 60,000 সাবস্ক্রাইবার, 1 লাখ সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে, কিন্তু তারা সূত্রতে অঙ্ক করায়। আমি আজকে এই অনুপাত সমানুপাত করলাম, একটা এক্স ধরে অঙ্ক করেছি, তোমরা বলতে পারবে যে আমি এক্স ধরে তোমাদের অঙ্ক করালাম? আর তুমি যে কোনো চ্যানেলে যাও, এক্স ছাড়া অঙ্ক করায় না। আর পরীক্ষার খাতায় ওটাই সব থেকে বড় ভুল হবে যে এক্স ধরে আর অঙ্ক করতে পারবে না। পরীক্ষার খাতায় যদি এক্স ধরে অঙ্ক করতে হয় তাহলে শেষ। এইভাবে অঙ্ক করো, আশা করছি ভালো লাগবে এবং পরীক্ষার খাতায় সময়ের মধ্যে অঙ্ক করে আসতে পারবে। আজকের মতো এটুকুই, আসছি পরের দিন পার্সেন্টেজ নিয়ে। পরের দিনের ক্লাস অবশ্যই দেখো, একটা ধামাকাদার ক্লাস হবে। পার্সেন্টেজ এরকমভাবে মানে কোনো ইউটিউব চ্যানেল শিখিয়েছে নাকি সন্দেহ আছে, টপার্স গ্রুপ শিক্ষাশ্রম ছাড়া, মনোরঞ্জন স্যার ছাড়া। এইভাবে তোমাকে আমি পার্সেন্টেজ শেখাবো। পার্সেন্টেজে করতে যে PRT/100 লাগে ভুলে যাবে তোমরা, ঠিক আছে? পার্সেন্টেজ ভুলে, মানে ওইভাবে অঙ্ক করাবোই না। পার্সেন্টেজ তোমাকে আমি মেথডে অঙ্ক করিয়ে দেবো, ঠিক আছে? সেটা পরের ব্যাপার, যবে আসবে অঙ্ক, যবে পার্ট আসবে পার্সেন্টেজের, তবে দেখবে। আজকে অনুপাত সমানুপাত আমি শেষ করে দিলাম আমার লাস্ট পার্ট করে। তোমরা এগুলোকে প্র্যাকটিস করো, তারপর যে কোনো বই ধরো, তারপর অঙ্ক করো। যদি আটকায় তারপর আমাকে বলো, জানিও। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
আশা করছি অনেক কিছু তোমাদেরকে দেওয়ার আছে ম্যাথ জিআই নিয়ে, এবং সেগুলি আমি দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই তোমাদের কাজে লাগবে। আর বেল আইকনটাকে দিয়ে রাখো, যাতে আমি ভিডিও আনলে সবার আগে তোমাদের কাছে পৌঁছায় এবং তোমরা সেটা দেখো। আজকের মতো এটুকুই। আসছি পরের দিন নেক্সট ভিডিও নিয়ে, নেক্সট পার্ট নিয়ে, পার্সেন্টেজ নিয়ে। আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ।